গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের স্মৃতিকথা হোটেল গ্রেভারিন, আজ তৃতীয় এবং শেষ পর্ব। লাস ভেগাস। দিনটা ছিল বুধবার, জুন মাসের 16 বা 17 তারিখ। ডানবার হলের এক্স-রে রুমে বসে আছি। আমার সামনে গাদাখানিক রিপোর্ট। আমি রিপোর্ট দেখছি এবং ঠান্ডা ঘরে বসেও রীতিমতো ঘামছি, কারণ গা দিয়ে ঘাম বের হবার মতো একটা আবিষ্কার করে ফেলেছি। পলিমার ক্লে ইন্টারেকশনের এমন একটা ব্যাপার পাওয়া গেছে যা আগে কখনো লক্ষ্য করা হয়নি। আবিষ্কারটি গুরুত্বপূর্ণ হবার সম্ভাবনা 80%। আমি দেখিয়েছি যে পলিমারের মতো বিশাল অণু ক্লের লেয়ারের ভেতর ঢুকে তার স্ট্রাকচার বদলে দিতে পারে। সব পলিমার পারে না, কিছু কিছু পারে। কোনো কোনো পলিমার ক্লে লেয়ারের ফাঁক বহুগুণে বাড়িয়ে দেয়, কেউ আবার কমিয়ে দেয়। অত্যন্ত অবাক হবার মতো একটা ব্যাপার। সন্ধ্যাবেলা আমি আমার প্রফেসরকে ব্যাপারটা জানালাম। তিনি খানিকক্ষণ ঝিম ধরে বসে রইলেন। ঝিম ভাঙবার পর বললেন, গোল্ড মাইন। অর্থাৎ তিনি একটি স্বর্ণ খনির সন্ধান পেয়েছেন। রাত 10টার দিকে তিনি বাসায় টেলিফোন করে বললেন, আমেরিকান কেমিক্যাল সোসাইটির 57তম অধিবেশন হবে নেভাদার লাস ভেগাসে। সেই অধিবেশনে আমরা আমাদের এই আবিষ্কারের কথা বলবো। আমি বললাম, খুবই ভালো কথা, কিন্তু এখনো ব্যাপারটা আমরা ভালো মতো জানি না। আমেরিকান কেমিক্যাল সোসাইটির মতো অধিবেশনে তাড়াহুড়ো করে কিছু। প্রফেসর আমার কথা শেষ করতে দিলেন না, খট করে টেলিফোন রেখে দিলেন। পরদিন ডিপার্টমেন্টে গিয়ে খুব চেষ্টা করলাম প্রফেসরের সঙ্গে কথা বলতে। তিনি সেই সুযোগ দিলেন না। লেখালেখি নিয়ে খুব ব্যস্ত। যতবার কথা বলতে চাই দাঁত মুখ খিচিয়ে বলেন, দেখছো একটা কাজ করছি, কেন বিরক্ত করছো? আমার কাজ নয়, এটা তোমারই কাজ। সন্ধ্যাবেলা প্রফেসরের সেই কাজ শেষ হলো। তিনি তার সমস্ত ছাত্রদের ডেকে গম্ভীর গলায় বললেন, আমার ছাত্র আহমদ নেভাদা লাস ভেগাসে তার আবিষ্কারের কথা ঘোষণা করবে। সে একটা পেপার দেবে। পেপারের রাফ আমি তৈরি করে ফেলেছি। আমার মাথা ঘুরে গেল। ব্যাটা বলে কি? পৃথিবীর সব বড় বড় রসায়নবিদরা জড়ো হবে সেখানে। এইসব জ্ঞানী গুণীদের মধ্যে আমি কেন? এক অক্ষর ইংরেজি আমার মুখ দিয়ে বের হয় না। যা বের হয় তার অর্থ কেউ বোঝে না। আমি এ কি বিপদে পড়লাম? প্রফেসর বললেন, আহমদ, তোমার মুখ এমন শুকনো দেখাচ্ছে কেন? আমি কাষ্ঠ হাসি হেসে বললাম, আমার পক্ষে সম্ভব নয়। কেন? আমি বক্তৃতা দিতে পারি না। এটা খুবই সত্যি কথা। আমি ইংরেজি বললে তা কেউ বুঝতে পারে না। কারেক্ট। আমি এতদিন ধরে তোমার সঙ্গে আছি, আমি নিজেই বুঝি না, অন্যরা কি বুঝবে? আমি খুবই নার্ভাস ধরনের ছেলে, কি বলতে কি বলবো। দেখো আহমদ, আমেরিকান কেমিক্যাল সোসাইটির অধিবেশনে কথা বলতে পারার সৌভাগ্য সবার হয় না। তোমার হচ্ছে। এই সৌভাগ্য আমার চাই না। বাজে কথা বলবে না। কাজটা তুমি করেছ। আমি চাই সম্মানের একটি বড় অংশ তুমি পাও। কেন ভয় পাচ্ছ? আমি তোমার পাশেই থাকব। আমি মনে মনে বললাম, ব্যাটা তুই আমাকে কি বিপদে ফেললি। 15 দিনের মধ্যে চিন্তায় চিন্তায় আমার 2 পাউন্ড ওজন কমে গেল। আমার দুশ্চিন্তার মূল কারণটা হচ্ছে কাজটা আধা খেচড়া ভাবে হয়েছে। যদি কেউ কাজের উপর জটিল কোনো প্রশ্ন করে বসে, জবাব দিতে পারবো না। এরকম অপ্রস্তুত অবস্থায় এত বড় বিজ্ঞান অধিবেশনে যাওয়া যায় না। ব্যাটা প্রফেসর তা বুঝবে না। প্রফেসর তার গাড়িতে করে আমাকে লাস ভেগাসে নিয়ে গেলেন। মরুভূমির ভেতর আলো ঝলমল একটি শহর, জুয়ার তীর্থভূমি, নাইট ক্লাব এবং ক্যাসিনোতে ভরা। দিনের বেলা এই শহর ঝিম মেরে থাকে, সন্ধ্যার পর জেগে ওঠে। সেই জেগে ওঠাটা ভয়াবহ। আমার প্রফেসরেরও এই প্রথম লাস ভেগাসে আগমন। তিনিও আমার মতোই ভ্যাবাচেকা খেয়ে গেছেন। হা করে দেখছেন রাস্তার অপূর্ব সুন্দরীদের ভিড়। প্রফেসর আমার কানে কানে বললেন, এই একটি জায়গাতেই প্রস্টিটিউশন নিষিদ্ধ নয়। যাদের দেখছো তাদের প্রায় সবাই ওই জিনিস। দেখবে পৃথিবীর সব সুন্দরী মেয়েরা এখানে এসে টাকার লোভে জড়ো হয়েছে। কিছুদূর এগুতেই এক সুন্দরী এগিয়ে এসে বলল, সান্ধ্যকালীন কোনো বান্ধবীর কি প্রয়োজন আছে? আমি কিছু বলবার আগে প্রফেসর বললেন, না, ওর কোনো বান্ধবীর প্রয়োজন নেই। মেয়েটি নীল চোখ তুলে শান্ত গলায় বললেন, তোমাকে তো জিজ্ঞেস করিনি, তুমি কথা বলছো কেন? আমি বললাম, তোমাকে ধন্যবাদ, আমার বান্ধবীর প্রয়োজন নেই। মেয়েটি বলল, সুন্দর সন্ধ্যাটা একা একা কাটাবে?
এক গ্লাস বিয়ারের বদলে আমি তোমার পাশে বসতে পারি। আমরা কথা না বলে এগিয়ে গেলাম। পথে আরো দুটি মেয়ের সঙ্গে কথা হলো। এদের একজন মধুর ভঙ্গিতে বলল, তোমাদের কি ডেট লাগবে? লাগলে লজ্জা করবে না। আমার প্রফেসর মুখ গম্ভীর করে আমাকে বুঝালেন, এরা ভয়াবহ ধরনের প্রস্টিটিউট। তোমার কাছ থেকে টাকা পয়সা নেবে, কিন্তু শেষ পর্যন্ত গায়ে হাত পর্যন্ত দিতে দেবে না। পত্রপত্রিকায় এদের সম্পর্কে অনেক লেখালেখি হয়েছে। প্রফেসরের ভাব এরকম যে গায়ে হাত দিতে দিলে তিনি রাজি হয়ে যেতেন। রাতের খাবার খেতে আমরা যে রেস্টুরেন্টে গেলাম তা হচ্ছে টপলেস রেস্টুরেন্ট, অর্থাৎ ওয়েট্রেসদের বুকে কোনো কাপড় থাকবে না। বইপত্রে এসব রেস্টুরেন্টের কথা পড়েছি, বাস্তবে এই প্রথম দেখলাম। আমার লজ্জায় প্রায় মাথা কাটা যাবার মতো অবস্থা। মেয়েগুলিকে মনে হলো আড়ষ্ট ও প্রাণহীন। এদের মুখের দিকে কেউ তাকাচ্ছে না, সবাই তাকাচ্ছে বুকের দিকে। কাজেই তারা খানিকটা প্রাণহীন হবেই। চোখের একটা নিজস্ব ভাষা আছে, চোখের উপর চোখ রেখে আমরা সেই ভাষায় কথা বলি। এইসব মেয়ে চোখের ভাষা কখনো ব্যবহার করতে পারে না। এরা বড় দুঃখী। প্রফেসর বিরক্ত মুখে আমাকে বললেন, আমাদের এই টেবিলে বসাটাই ভুল হয়েছে। এই টেবিলের ওয়েট্রেসদের বুকের দিকে তাকিয়ে দেখো, ছেলেদের বুক এর চেয়ে অনেক ডেভেলপড হয়। এর বুক দেখে মনে হচ্ছে প্রেরির সমতল ভূমি। রাতের খাবারের পর আমরা একটা শো দেখলাম। প্রায় নগ্ন কিছু নারী পুরুষ মিলে গান বাজনা নাচ করল। একটি জাপানি মেয়ে সারা শরীর পালকে ঢেকে ঘুরে বেড়াচ্ছে, দর্শকদের কাছে আসছে। দর্শকরা একটা করে পালক তুলে নিচ্ছে। তার গা ক্রমশ খালি হয়ে আসছে। সর্বশেষ পালকটি তার গা থেকে খুলে নেবার পর সে স্টেজে চলে গেল এবং চমৎকার একটি নাচ দেখালো। যে মেয়ে এত সুন্দর নাচ জানে তার খালি গা হবার প্রয়োজন পড়ে না। রাত 12টায় শো শেষ হবার পর আমার প্রফেসর বললেন, লাস ভেগাসে রাত শুরু হয় 12টার পর, এখন হোটেলে গিয়ে ঘুমাবার কোনো মানে হয় না। আমি বললাম, তুমি কি করতে চাও? জুয়া খেলবে নাকি? জুয়া কি করে খেলতে হয় আমি জানি না। আমিও জানি না, তবে স্লট মেশিন জিনিসটা বেশ মজার। নিকেল, ডাইম কিংবা কোয়ার্টার মেশিনের ফোকরে ফেলে একটা হাতল ধরে টানতে হয়। ভাগ্য ভালো হলে কম্বিনেশন মিলে যায়, ঝুনঝুন শব্দে প্রচুর মুদ্রা বেরিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে আমাদের দুজনের নেশা ধরে গেল। মুদ্রা ফেলি আর স্লট মেশিনের হাতল ধরে টানি। দেখা গেল প্রফেসরের ভাগ্য আজ সুপ্রসন্ন। জ্যাকপট পেয়ে গেলেন। এক কোয়ার্টারে প্রায় $100। তার সামনে মুদ্রার পাহাড়। ক্যাসিনো থেকে কিছুক্ষণ পরপর বিনামূল্যে শ্যাম্পেন খাওয়ানো হচ্ছে। ক্যাসিনো যেন বিরাট এক উৎসবের ক্ষেত্র। আমি মুগ্ধ চোখে ঘুরে ঘুরে দেখলাম ক্যাসিনোর এক একটা টেবিলে কত লক্ষ টাকারই না লেনদেন হচ্ছে, কত টাকাই না মানুষের আছে। রাত 3টার দিকে আমরা হোটেলে ফিরলাম। এর মধ্যে আমার প্রফেসর $200 হেরেছেন। আমার কাছে ছিল $70, তার সবটাই চলে গেছে। আমাকে প্রফেসরের কাছ থেকে টাকা ধার করতে হবে, এবং তা করতে হবে আজ রাতের মধ্যেই। কারণ আমার ধারণা এই লোক আবার ক্যাসিনোতে যাবে, তার শেষ কপর্দকও স্লট মেশিনে চলে যাবে। রাতে এক ফোঁটা ঘুম হলো না। সমস্ত দিনের উত্তেজনার সঙ্গে যোগ হয়েছে আগামী দিনের সেশনের দুশ্চিন্তা। হোটেলের যে ঘরে আমি আছি তা আহামরি কিছু নয়। দুটি বিছানা, একটিতে আমি, অন্যটিতে থাকবে আমাদের ইউনিভার্সিটির এক ছাত্র জিম। সে এখনো ফেরেনি, সম্ভবত কোনো ক্যাসিনোতে আটকে পড়ে গেছে, রাতে আর ফিরবে না। আমার ধারণা ভুল প্রমাণ করে কিছুক্ষণের মধ্যেই সে ফিরল। চোখের সামনে পুরো দিগম্বর হয়ে শটান পাশের বিছানায় শুয়ে পড়ল। আমেরিকানদের এই ব্যাপারটা আমাকে সবসময় পীড়া দেয়। একজন পুরুষের সামনে অন্য একজন পুরুষ কাপড় খুলতে বিন্দুমাত্র দ্বিধা করে না। ডরমিটরি গোসলখানায় একসঙ্গে অনেকে নগ্ন হয়ে স্নান পর্ব সারে। ব্যবস্থা এরকম। হয়তো এটাকে এরা অগ্রসর সভ্যতার একটা ধাপ বলে ভাবছে। এই প্রসঙ্গে আমি ওদের সঙ্গে কোনো কথা বলিনি, বলতে ইচ্ছে করেনি। কেমিক্যাল সোসাইটির মিটিংয়ে গিয়ে হক চকিয়ে গেলাম। যা ভেবেছিলাম ব্যাপারটা মোটেই সেরকম নয়। উৎসব ভালো, পেপারের চেয়ে পরস্পরের সঙ্গে আলাপ আলোচনাই প্রধান। আলাপের বিষয় একটাই, কেমিস্ট্রি। এই বিষয়ের বড় বড় সব ব্যক্তিত্বকেই দেখলাম। রসায়নে 2 বছর আগে নোবেল পুরস্কার পাওয়া এক বিজ্ঞানীকে দেখলাম লাল রঙের একটা গেঞ্জি পরে এসেছেন, সেখানে লেখা, আমি রসায়নকে ঘৃণা করি। অধিবেশনটি ছোট ছোট ভাগে ভাগ হয়ে গেছে। একসঙ্গে অনেক অধিবেশন চলছে।
যার যেটি পছন্দ সে সেখানে যাচ্ছে। আমাদের অধিবেশনে 50 জনের মতো বিজ্ঞানীকে দেখা গেল। আমার আগে বেলজিয়ামের লিয়েগে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞানী পেপার পড়লেন। তাকে এমনভাবে চেপে ধরা হলো যে ভদ্রলোক শুধু কেঁদে ফেলতে বাকি রাখলেন। আমি ঘামতে ঘামতে এই জীবনে যতগুলি সূরা শিখেছিলাম সব মনে মনে পড়ে ফেললাম। আমার মনে হচ্ছিল বক্তৃতার মাঝখানে আমি অজ্ঞান হয়ে পড়ে যাব, অ্যাম্বুলেন্স করে আমাকে হাসপাতালে নিতে হবে। আমার বক্তৃতার ঠিক আগে আগে প্রফেসর উঠে বাইরে চলে গেলেন। এই প্রথম বুঝলাম চোখে সর্ষে ফুল দেখার উপমাটি কত খাঁটি। খুবই আশ্চর্যের ব্যাপার, কোন রকম বাধা ছাড়াই আমি আমার বক্তব্য শেষ করলাম। প্রশ্নোত্তর পর্ব শুরু হলো। প্রথম প্রশ্ন শুনে আমার পিলে চমকে গেল। আমি যখন বলতে যাচ্ছি এই বিষয়ে আমি কিছুই জানি না, ঠিক তখনই আমার প্রফেসর উদয় হলেন এবং প্রশ্নের জবাব দিলেন। ঝড়ের মতো প্রশ্ন এলো, ঝড়ের মতো উত্তর দিলেন প্রফেসর গ্লাস। আমি মনে মনে বললাম, ব্যাটা বাঘের বাচ্চা, পুরোপুরি তৈরি হয়ে এসেছে। সেশন শেষে প্রফেসরকে জিজ্ঞেস করলাম, স্যার আমার বক্তৃতা কেমন হয়েছে? তিনি গম্ভীর গলায় বললেন, এত চমৎকার একটা বিষয় নিয়ে এত বাজে বক্তৃতা আমি জীবনে শুনিনি। বলেই হেসে ফেললেন এবং হাসতে হাসতে যোগ করলেন, তাতে কিছুই আসে যায় না, কাজটাই প্রধান, বক্তৃতা নয়। কিভাবে সেলিব্রেট করব? শ্যাম্পেন দিয়ে। আর কিভাবে? এক বোতল শ্যাম্পেন কেনা হলো। ব্যাটা পুরোটা গলায় ঢেলে দিয়ে গুনগুন করে গান ধরল, প্রিটি গার্লস আর এভরিওয়্যার, ইফ ইউ কল মি আইল বি দেয়ার। শিলার জন্ম। আমার দ্বিতীয় মেয়ে শিলার জন্ম আমেরিকায়। জন্ম এবং মৃত্যুর সব গল্পই নাটকীয়, তবে শিলার জন্ম মুহূর্তে যে নাটক হয় তাতে আমার বড় ভূমিকা আছে, তাই গল্পটি বলতে ইচ্ছে করছে। তারিখটা হচ্ছে 15 জানুয়ারি। প্রচন্ড শীত পড়েছে। বরফে বরফে সমস্ত ফার্গো শহর ঢাকা পড়ে গেছে। শেষ রাত থেকে নতুন করে তুষারপাত শুরু হলো। আবহাওয়া দপ্তর জানালো, নিতান্ত প্রয়োজন না হলে রাস্তায় গাড়ি নিয়ে বের হবে না। আমার ঘরের হিটিং ঠিক মতো কাজ করছিল না। ঘর অস্বাভাবিক ঠান্ডা। 2-3টি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি। এরকম দুর্যোগের দিনে ইউনিভার্সিটিতে কি করে যাব তাই ভাবছি। দেশে যেমন প্রচন্ড বৃষ্টি বাদলার দিনে রেইনি ডে ছুটি হয়ে যেত, এখানে স্নোডে বলে তেমন কিছু নেই। 4 ফুট বরফের শহর ঢাকা পড়ে গেছে, অথচ তারপরও ইউনিভার্সিটি কাজকর্ম ঠিক মতোই চলছে। সকালবেলা ঘুমের মতো আরামের ব্যাপার এই জগতে খুব বেশি নেই। সেই আরাম ভোগ করছি। ঠিক তখনই গুলতেকিন আমাকে ডেকে নিয়ে ফ্যাকাশে মুখে বলল, আমার যেন কেমন লাগছে। আমি বললাম, ঠিক হয়ে যাবে। বলে আবার ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম। সে ভয় পাওয়া গলায় বলল, তুমি বুঝতে পারছো না, এটা মনে হচ্ছে ওই ব্যাপার। ওই ব্যাপার মানে? মনে হচ্ছে মেয়েরা ধাঁধা খুব পছন্দ করে। আমি লক্ষ্য করেছি যে কথা সরাসরি বললেও কোনো ক্ষতি নেই, সে কথাও তারা ধাঁধার মতো বলতে চেষ্টা করে। তার ব্যথা উঠেছে, তাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। এটা বুঝতে আমার আর 10 মিনিটের মতো লাগলো। যখন বুঝলাম তখন স্পাইনাল কর্ড দিয়ে হিমশীতল একটা স্রোত বয়ে গেল। কি সর্বনাশ! আমি শুকনো গলায় বললাম, ব্যথা কি খুব বেশি? না, বেশি না, কম। তবে ব্যথাটা ঢেউয়ের মতো আসে, চলে যায়, আবার আসে। এখন ব্যথা নেই। তাহলে তুমি রান্নাঘরে যাও, চা বানাও। চা খেতে খেতে চিন্তা করি প্ল্যান অফ অ্যাকশন। চিন্তা করার কি আছে? তুমি আমাকে হাসপাতালে নিয়ে যাবে, ব্যাস। কথা না বাড়িয়ে চা বানাও, আবার ব্যথা শুরু হলে মুশকিল হবে। সে রান্নাঘরে চলে গেল। আমি প্ল্যান অফ অ্যাকশন ভাবতে বসলাম। গুলতেকিন পুরো ব্যাপারটা যত সহজ ভাবছে, এটা মোটেই তত সহজ না। প্রধান সমস্যা এই প্রচন্ড দুর্যোগে তাকে হাসপাতালে নিয়ে পৌঁছানো। তাছাড়াও ছোটখাটো সমস্যা আছে, যেমন নোভাকে কোথায় রেখে যাব, কে তার দেখাশোনা করবে, হাসপাতালে গুলতেকিনকে কতদিন থাকতে হবে, এই দিনগুলোতে নোভাকে সামলাবো কিভাবে। নাও চা খাও, চা খেয়ে দয়া করে কাপড় পরো। নোভাকে কি করব? কিছু করতে হবে না, আমি ফরিদকে টেলিফোন করে দিয়েছি, সে এসে পড়বে। ডাক্তারকে তো খবর দেওয়া দরকার। খবর দিয়েছি। কাজ তো দেখে অনেকটা এগিয়ে রেখেছো। হ্যাঁ রেখেছি, প্লিজ চাটা তাড়াতাড়ি শেষ করো। চা শেষ করবার আগেই ফরিদ এসে পড়ল।
সে কানাডা থেকে এমএস করে আমাদের ইউনিভার্সিটিতে পিএইচডি করতে এসেছে। এই ছেলেটি পাকিস্তানি। পাকিস্তানি কারোর সঙ্গে নীতিগতভাবে আমি কোনো যোগাযোগ রাখি না। একমাত্র ব্যতিক্রম ফরিদ। পৃথিবীতে এক ধরনের মানুষ জন্মায় যাদের জীবনের লক্ষ্য হচ্ছে পরের উপকার করা। পরের উপকার করবার সময়টাতেই তারা খানিকটা হাসি খুশি থাকে, অন্য সময় বিমর্ষ হয়ে থাকে। আমি আমার 40 বছরের জীবনে ফরিদের মতো ভালো ছেলে দ্বিতীয়টি দেখিনি, আর ভবিষ্যতে দেখব সেই আশাও করি না। নোভাকে ফরিদের কাছে রেখে আমি হাসপাতালের দিকে রওনা হলাম। বরফ ঢাকা রাস্তায় আমার ডজ পোলারা গাড়ি চলছে। পেছনের সিটে গুলতেকিন কাত হয়ে শুয়ে আছে, মাঝে মাঝে অস্ফুট স্বরে কাতরাচ্ছে। আমি বললাম, ব্যথা কি খুব বেড়েছে? তুমি গাড়ি চালাও, কথা বলবে না। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও, মনে হচ্ছে বেশি দেরি নেই। কি সর্বনাশ, আগে বলবে তো। আমি অ্যাক্সিলেটরে পা পুরোপুরি দাবিয়ে দিলাম। গাড়ি চলল উল্কার গতিতে। আমার ভাগ্য সুপ্রসন্ন ছিল বলেই অ্যাক্সিডেন্ট না করে সেন্ট লিউক হাসপাতালে পৌঁছাতে পারলাম। নার্স এসে দেখে শুনে বলল, এক্ষুনি ডেলিভারি হবে, চলো ওটিতে যাই। গুলতেকিনের চিকিৎসকের নাম ডক্টর মেলয়। ডেলিভারি তিনি করাবেন। আমেরিকান ডাক্তারদের সবার কাছেই ওয়াকি টকি জাতীয় একটি যন্ত্র থাকে। তিনি যেখানেই থাকেন তার সঙ্গে মুহূর্তের মধ্যে যোগাযোগ করা যায়। হাসপাতাল থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলো। তিনি বললেন, 1 মিনিটের মধ্যে রওনা হচ্ছি। আমি পুরোপুরি নিশ্চিন্ত হয়ে যখন সিগারেট ধরিয়েছি, তখন হাসপাতালের মেট্রন বলল, তুমি চলো আমার সঙ্গে। কোথায়? অপারেশন থিয়েটারে। কেন? তুমি তোমার স্ত্রীর পাশে থাকবে, তাকে সাহস দেবে। ও খুবই সাহসী মেয়ে, ওকে সাহস দেবার কোনো দরকার নেই। বাজে কথা বলবে না, তুমি এসো আমার সঙ্গে। ডেলিভারির সময় আমরা কাউকে ঢুকতে দিই না, শুধু স্বামীকে থাকতে বলি, এর প্রয়োজন আছে। আমি তেমন কোনো প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছি না। যা ঘটতে যাচ্ছে তার অর্ধেক দায়ভাগ তোমার, তুমি এরকম করছো কেন? আমি মেট্রনের সঙ্গে রওনা হলাম। ওটিতে ঢোকার প্রস্তুতি হিসেবে আমাকে মাস্ক পরিয়ে দিল, অ্যাপ্রন গায়ে চড়িয়ে দিল, এক ধরনের বিশাল মোজায় পা ঢেকে দেয়া হলো। আমি ওটিতে ঢুকলাম। অপারেশন থিয়েটারটি তেমন আলোকিত নয়, আমার কাছে অন্ধকার অন্ধকার লাগলো। ঘরটা ছোট এবং যন্ত্রপাতিতে ঠাসা। ফিনাইলের যে কটু গন্ধ হাসপাতালে পাওয়া যায়, তেমন গন্ধ পেলাম না। তবে নেশা ধরানোর মতো মিষ্টি সৌরভ ঘরময় ছড়ানো। গুলতেকিনকে বিশেষ ধরনের একটা টেবিলে শুইয়ে রাখা হয়েছে। তার দুপাশে দুজন নার্স। ডাক্তার মেলো এসে পড়েছেন। তিনি ছুরি-কাঁচি গুছিয়ে রাখছেন। তাদের প্রত্যেকের মুখে মাস্ক থাকার জন্য তাদের দেখাচ্ছিল ক্লু ক্ল্যাক্স ক্ল্যানের সদস্যদের মতো। তাদের ঠিক মানুষ বলে মনে হচ্ছিল না, মনে হচ্ছিল তারা যেন একদল রোবট। আমি গুলতেকিনের হাত ধরে দাঁড়ালাম। ডেলিভারি পেইনের কথা শুধু শুনেছি, এই ব্যথা যে কত তীব্র, কত তীক্ষ্ণ এবং কত ভয়াবহ হতে পারে সে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। এই প্রথম ধারণা হলো। ঘামে আমার সমস্ত শরীর ভিজে গেল, থরথর করে কাঁপতে লাগলাম। গলা কাটা কোরবানির পশুর মতো গুলতেকিন ছটফট করছে। একসময় আমি ডাক্তারকে বললাম, আপনি দয়া করে পেইন কিলার দিয়ে ব্যথা কমিয়ে দিন। ডাক্তার নির্বিকার ভঙ্গিতে বললেন, পেইন কিলার দেয়া যাবে না, পেইন কিলার দেয়া মাত্র কন্ট্রাকশনের সমস্যা হবে, আর মাত্র কিছুক্ষণ। সেই কিছুক্ষণ আমার কাছে অনন্তকাল বলে মনে হলো। মনে হলো আমি লক্ষ লক্ষ বছর ধরে আমার স্ত্রীর হাত ধরে প্রতীক্ষা করছি। একসময় প্রতীক্ষার অবসান হলো। জন্ম হলো আমার কন্যা, আমার দ্বিতীয় কন্যা শিলার। হাত পা ছুড়ে সে কাঁদছে, সরবে এই পৃথিবীতে তার অধিকার ঘোষণা করছে, যেন সে বলছে, এই পৃথিবী আমার, এই গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আমার, এই অনন্ত নক্ষত্রবিধি আমার। গুলতেকিন ক্লান্ত গলায় বলল, তুমি চুপ করে আছো কেন? আজান দাও, বাচ্চার কানে আল্লাহর নাম শোনাতে হবে না? আমি আমার ফুসফুসের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বললাম, আল্লাহু আকবার। নার্সের হাতে একটা ট্রে ছিল, ভয় পেয়ে সে ট্রে ফেলে দিল। ডাক্তার আমার দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বললেন, পড়ে যাবে নি? তাদের কোনো কথাই আমার কানে ঢুকছে না। আমি অবাক হয়ে দেখছি আমার শিশু কন্যাকে। সে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। পৃথিবীর রূপ রস গন্ধ হয়তোবা ইতিমধ্যেই তাকে অভিভূত করে ফেলেছে। আমি প্রার্থনা করলাম যেন পৃথিবী তার মঙ্গলময় হাত প্রসারিত করে আমার কন্যার দিকে।
দুঃখ বেদনার সঙ্গে যেন প্রগাঢ় আনন্দ বারবার আন্দোলিত করে আমার মামনিকে। পাখি। উইন্টার কোয়ার্টার শুরু হয়েছে, শীত এখনো তেমন পড়েনি। ওয়েদার ফোরকাস্ট হচ্ছে 2-1 দিনের মধ্যে প্রথম তুষারপাত হবে। এই বছর অন্য সব বছরের চেয়ে প্রচন্ড শীত পড়বে, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। প্রাচীন মানুষেরা আকাশের রং দেখে শীতের খবর বলতে পারতেন। স্যাটেলাইটের যুগেও তাদের কথা কেমন করে জানি মিলে যায়। ভোরবেলা ক্লাসে রওনা হয়েছি। ঘর থেকে বের হয়ে মনে হলো আজ ঠান্ডাটা অনেক বেশি। বাতাসের প্রথম ঝাপটায় মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেল। আমি ফিরে এসে পার্কা গায়ে দিয়ে রওনা হলাম। পার্কা হচ্ছে এমন এক শীতবস্ত্র যা পরে 0-30 ডিগ্রি নিচেও দিব্যি ঘোরাফেরা করা যায়। হেঁটে হেঁটে যাচ্ছি, হঠাৎ দেখি পায়ের সামনে চড়ুই পাখির মতো কালো রঙের একটা পাখি চিকু চিকু ধরনের শব্দ করছে। মনে হলো শীতে আড়ষ্ট হয়ে গেছে। আমি পাখিটিকে হাতে উঠিয়ে নিলাম। সঙ্গে সঙ্গে সে আমার আঙুলের ঠোঁট ঘষতে লাগলো। আমার মনে হলো পাখিদের কায়দায় সে আমাকে ধন্যবাদ জানাচ্ছে। আমি তাকে নিয়ে বাসায় এলাম। উদ্দেশ্য আমার কন্যাকে পাখিটা দেব। সে জীবন্ত খেলনা পেয়ে উল্লসিত হবে। শিশুদের উল্লাস দেখতে বড় ভালো লাগে। আমার কন্যা পাখি দেখে মোটেই উল্লসিত হলো না, ভয় পেয়ে চেঁচাতে লাগলো। মুগ্ধ হলো কন্যার মা। সে বারবার বলতে লাগলো, ও মা, কি সুন্দর পাখি! ঠোঁটগুলো দেখো, মনে হচ্ছে 24 ক্যারেট গোল্ডের তৈরি। সে পাখিকে পানি খেতে দিল, ময়দা গুলে দিল। পাখি কিছুই স্পর্শ করলো না। একটু পরপর বলতে লাগলো, চিকু চিকু। ক্লাসের দেরি হয়ে যাচ্ছিল। আমি ক্লাসে চলে গেলাম। পাখির কথা আর মনে রইল না। বিকেল 3টার দিকে আমার কাছে একটা টেলিফোন এলো। এক আমেরিকান তরুণী খুবই পলিশড গলায় বলল, মিস্টার আহমেদ, তুমি কি কোনো পাখি কুড়িয়ে পেয়েছো? আমি হতভম্ব হয়ে বললাম, হ্যাঁ, কিন্তু তুমি এই খবর জানলে কোত্থেকে? আমি ফার্গো পশু পাখি ক্লেশ নিবারণ সমিতির অফিস থেকে বলছি। আমি আতঙ্কিত গলায় বললাম, পাখিকে বাসায় নিয়ে যাওয়া কি বেআইনি? না, বেআইনি নয়। আমরা তোমার পাখিকে পরীক্ষা করতে চাই। মনে হচ্ছে ডানা ভেঙে গেছে। আমি কি পাখিকে নিয়ে আসব? তোমাকে আসতে হবে না, আমাদের লোক গিয়ে নিয়ে আসবে। তোমার অ্যাপার্টমেন্টের নাম্বার বলো। আমি নাম্বার বললাম এবং মনে মনে ভাবলাম, এ কি যন্ত্রণায় পড়া গেল। বাসায় এসে দেখি পাখিটির জন্য আমার স্ত্রী কার্ডবোর্ডের একটা বাসা বানিয়েছে। নানান খাদ্যদ্রব্য তাকে দেয়া হচ্ছে। সে কিছু কিছু খাচ্ছেও। তবে আমার কন্যার ভয় ভাঙেনি। সে মার কোল থেকে নামছে না। পাখির কাছে নিয়ে গেলেই চেঁচিয়ে বাড়ি মাথায় করছে। আমার স্ত্রীর কাছে শুনলাম, পাশের অ্যাপার্টমেন্টের এক মহিলা এসেছিলেন বেড়াতে। পাখি দেখে তিনি টেলিফোন করেন। পশু পাখি ক্লেশ নিবারণ সমিতির লোক এসে সন্ধ্যার আগে পাখি নিয়ে গেল। রাত 8টায় টেলিফোন করে জানালো পাখিটার ডানা ভাঙা, এক্সরেতে ধরা পড়েছে। তাকে পশু হাসপাতালে পাঠানো হয়েছে। চেষ্টা করা হচ্ছে যাতে ডানা জোড়া লাগানো যায়। যদিও এসব ক্ষেত্রে চেষ্টা সাধারণত ফলপ্রসূ হয় না। আমি মনে মনে ভাবলাম, এ তো দেখি ভালো যন্ত্রণা হলো। মুখে বললাম, আমি খুবই আনন্দিত যে পাখিটার একটা গতি হচ্ছে। পাখি নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। 7 দিন কেটে গেল। পাখির কথা প্রায় ভুলতে বসেছি। তখন টেলিফোন এলো হাসপাতাল থেকে। ডাক্তার সাহেব আনন্দিত গলায় বললেন, ডানা জোড়া লেগেছে। আমি বললাম, ধন্যবাদ, আমি অত্যন্ত আনন্দিত। পাখিটি তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। তার কোনো প্রয়োজন দেখছি না। আমার মেয়ে এই পাখি ঠিক পছন্দ করছে না। সে উলের কাঁটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পাখিটাকে মেরে ফেলতে পারে বলে আমার ধারণা। তাহলে তো বিরাট সমস্যা হলো। কি সমস্যা? দেখো, এটা হচ্ছে মাইগ্রেটরি বার্ড। শীতের সময় গরমের দেশে উড়ে চলে যায়। সমস্যাটা হচ্ছে ফার্গোতে শীত পড়ে গেছে। এই গোত্রের পাখি সব উড়ে চলে গেছে। একমাত্র তোমার পাখিটি চলে যেতে পারেনি। এখন করণীয়? 6 মাস পাখিটাকে পালতে হবে। গোটা শীতকালটা তাকে বাঁচিয়ে রাখতে হবে। আমি তোমাকে আগেই বলেছি আমার পক্ষে সম্ভব না। আমি টেলিফোন নামিয়ে রাখলাম এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবলাম, কি কুক্ষণে না জানি এই পাখি ঘরে এনেছিলাম। একদিন পর আবার পশু পাখি ক্লেশ নিবারণ সমিতির বড় কর্তার টেলিফোন। আহমেদ, তুমি নাকি তোমার পাখি নিতে রাজি হচ্ছ না? এটা আমার পাখি না, এটা বোনের পাখি।
খানিকক্ষণের জন্য বাসায় নিয়ে গিয়েছিলাম। পাখিটির এই দুঃসময় তুমি তার পাশে দাঁড়াবে না? এই মাইগ্রেটরি পাখি যাবে কোথায়? আমি খাঁটি বাংলা ভাষায় বললাম, জাহান্নামে যাক। তুমি কি বললে? বললাম যে তোমরা একটা ব্যবস্থা করো, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার মেয়ে পাখি পছন্দ করে না। আমি বরং এই 6 মাস পাখিটিকে বাঁচিয়ে রাখতে যা খরচ হয় তা দিতে রাজি আছি। ভদ্রলোক বললেন, দেখি কি করা যায়। বাকি দিনগুলি আতঙ্কের মধ্যে কাটতে লাগলো। টেলিফোন বাজলেই চমকে উঠি, ভাবি এই বুঝি পশু পাখিওয়ালারা নতুন ঝামেলা করছে। দিন 10 পার হলো, আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। যাক, আপদ চুকেছে। তখন আবার টেলিফোন, সেই পশু পাখি ক্লেশ নিবারণ সমিতি। তবে এবার তাদের গলায় আনন্দ ঝরে পড়ছে। আমেদ, সুসংবাদ আছে। কি সুসংবাদ? তোমার পাখির একটা গতি করা গেছে। তাই নাকি? বাহ, কি চমৎকার। আমরা খোঁজ নিয়ে জেনেছি সিয়াটল ওয়াশিংটনে এই পাখি এখনো আছে। সিয়াটলে শীত এখনো তেমন পড়েনি, কাজেই পাখিরা মাইগ্রেট করেনি। বলো কি? আমরা তোমার পাখিটি সিয়াটলে পাঠিয়ে দিচ্ছি। সিয়াটলে তাকে ছেড়ে দেওয়া হবে, সে অন্য পাখিদের সঙ্গে মিশে মাইগ্রেট করবে। অসাধারণ। আগামী মঙ্গলবার পাখিটি সিয়াটল যাচ্ছে। তুমি বেলা 3টায় গ্রেহাউন্ড বাস স্টেশনে চলে আসবে। শেষবারের মতো তোমার পাখিটাকে হ্যালো বলবে। অবশ্যই আসবো। সিয়াটল ফার্গো থেকে 3000 মাইল দূরে। পাখিটাকে খাঁচায় করে গ্রেহাউন্ড বাসের ড্রাইভারের হাতে তুলে দেয়া হলো। আমি হাত নেড়ে পাখিটাকে বাই জানালাম। মনে মনে বললাম, এই আমেরিকানরাই মাইলাই হত্যাকাণ্ড ঘটায়, বোমা ফেলে হিরোশিমা নাগাসাকিতে। কি করে তা সম্ভব হয় কে জানে। ক্যাম্পে আমার বরাবরই সন্দেহ ছিল আমেরিকানরা জাতি হিসেবে আধা পাগল। এদের রক্তে পাগলামি মিশে আছে। এমন সব কাণ্ড কারখানা করে যা বিদেশি হিসেবে বিস্মিত হওয়া ছাড়া আমাদের আর কিছু করার থাকে না। যেমন ওদের ক্যাম্পিং এর ব্যাপারটা ধরা যাক। আগে ক্যাম্পিং বিষয়ে তেমন কিছুই জানতাম না, কেউ আমাকে কিছু বলেওনি। নিজেই লক্ষ্য করলাম সামারের ছুটিতে দলবল নিয়ে এরা কোথায় যেন যায়, ফিরে আসে কাকতাড়ুয়া হয়ে। গায়ের চামড়া খসখসে, চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি, চুল উস্কু খুস্কু। ওজনও অনেক কমে গেছে। সেই কারণেই হয়তো সবাইকে খানিকটা লম্বাও দেখায়। কোথায় গিয়েছিলেন জিজ্ঞেস করলে বলে ক্যাম্পে। সেটা কি? ক্যাম্পিং কি তুমি জানো না? না। আমার না শুনে তারা এমন একটা ভঙ্গি করে যেন আমার মতো জঙ্গলি এ দেশে কেন এলো তা তারা বুঝতে পারছে না। খোঁজ নিয়ে জানলাম প্রতিটি আমেরিকান পরিবার বছরে খানিকটা সময় জঙ্গলে কাটায়। তাঁবু টাবু নিয়ে কোন একটা বিজন বনে চলে যায়। একে তারা বলে প্রকৃতির কাছাকাছি চলে যাওয়া। ল্যাবরেটরিতে আমার সঙ্গে কাজ করে কোয়ান্ডাল। সে তার ছেলে বন্ধুকে নিয়ে ক্যাম্পিং এ গেল, ফিরে এলো হাতে এবং পায়ে গভীর ক্ষত চিহ্ন নিয়ে। গ্রিজলি বিয়ার, প্রকাণ্ড ভালুক নাকি তাদের তাঁবু আক্রমণ করেছিল। ভয়াবহ ব্যাপার। অথচ রুথ কোয়ান্ডাল এমন ভাব করছে যেন জীবনে এরকম ফান হয়নি। আমি মনে মনে বললাম, বদ্ধ উন্মাদ। উন্মাদ রোগ সম্ভবত ছোঁয়াচে, কারণ পরের বছর আমি নিজেও ক্যাম্পিং এ যাব বলে ঠিক করে ফেললাম। দেখাই যাক ব্যাপারটা কি। আমার দ্বিতীয় মেয়েটির বয়স তখন 3 মাস। ফার্গো শহরে যে কটি বাঙালি পরিবার সে সময় ছিল সবাই আমাকে আটকাবার চেষ্টা করলো। তাদের যুক্তি, এত বাচ্চা একটা মেয়ে নিয়ে এরকম পাগলামির কোনো মানে হয় না। মানুষের উপদেশ আমি খুব মন দিয়ে শুনি, তবে উপদেশ মতো কখনো কিছু করি না। কাজেই $40 দিয়ে ইউনিভার্সিটি থেকে একটা তাঁবু ভাড়া করলাম, একটা অ্যালুমিনিয়ামের নৌকা ভাড়া করলাম, আর ভাড়া করলাম ক্যাম্পিং এর জিনিসপত্র। সেসব জিনিসপত্রের মধ্যে আছে কুড়াল, ফার্স্ট এড বক্স, সাপে কাটার ওষুধ এবং আশ্চর্য একটা হ্যারিকেন। খোদ আমেরিকাতেও যে কেরোসিনের হ্যারিকেন পাওয়া যায় কে জানত। যথাসময়ে গাড়ির ছাদে নৌকা বেঁধে রওনা হয়ে গেলাম। গায়ে ক্যাম্পিং এর পোশাক, হাফ প্যান্ট পরা এবং বস্তার মতো মোটা কাপড়ের ফ্ল্যাপ দেওয়া শার্ট, মাথায় ক্রিকেট আম্পায়ারদের মতো ধবধবে সাদা টুপি। গাড়ি চলছে ঝড়ের গতিতে। বনে যাবার এই হচ্ছে নিয়ম। স্পিডিং এর জন্য পুলিশ অবশ্যই গাড়ি থামাবে, তবে যখন বুঝবে এই দল ক্যাম্পিং এ যাচ্ছে তখন কিছু বলবে না। ক্যাম্পিং এর প্রতি সবারই কিছুটা দুর্বলতা আছে। ফার্গো শহর থেকে 210 কিলোমিটার দূরে একটা ক্যাম্পিং গ্রাউন্ডে গাড়ি থামালাম। সমস্ত আমেরিকা জুড়ে অসংখ্য ক্যাম্পিং গ্রাউন্ড আছে। ব্যক্তি মালিকানা এসব পরিচালিত হয়।
টাকার বিনিময়ে ক্যাম্পিং গ্রাউন্ডে ঢোকা যায়। সেখানে ছোটখাটো একটা অফিস থাকে। বিজন জঙ্গলি জায়গা হলেও অফিসটা খুব আধুনিক হয়। টেলিফোনের ব্যবস্থা থাকে, ছোটখাটো বার থাকে, গ্রোসারি শপ এবং বেশ কিছু ভেন্ডিং মেশিন থাকে। সাধারণত স্বামী স্ত্রী মিলে অফিস এবং দোকানপাট দেখাশোনা করেন। আমার গাড়ি ঢোকা মাত্রই ক্যাম্পিং গ্রাউন্ডের ওয়ার্ডেন বিশাল দেহী এক আমেরিকান বের হয়ে এলো এবং অনেকটা মুখস্থ বক্তৃতার মতো বলল, তুমি চমৎকার একটি জায়গায় এসেছো। এর চেয়ে ভালো ক্যাম্পিং গ্রাউন্ড নর্থ আমেরিকায় আর নেই। আমরা তুলনামূলকভাবে বেশি টাকা নেই, তবে এক রাত কাটালেই বুঝবে কেন নেই। এমন অপূর্ব দৃশ্য তুমি কোথাও পাবে না। তোমার সামনে সল্ট লেকের নীল জলরাশি, পেছনে গভীর বন। এছাড়াও তুমি পাচ্ছ আধুনিক জীবনযাত্রার প্রয়োজনীয় সমস্ত উপকরণ, যেমন খবরের কাগজ, ফ্ল্যাশ টয়লেট। ভদ্রলোকের বক্তৃতার মাঝখানে আমি বললাম, কত দিতে হবে? দেখা গেল টাকার পরিমাণ আসলেই অনেকটা বেশি। লেকে নৌকা ভাসানোর জন্য ফি দিতে হলো, মাছ কেনার জন্য পারমিট কিনতে হলো, নানান ফ্যাকড়া। ঝামেলা মিটিয়ে রওনা হলাম জায়গা বাঁচতে। কোথায় তাঁবু ফেলবো সেই জায়গা। ওয়ার্ডেনের স্ত্রী, হুনার সাইজও কিংকং এর মতো, আমাকে সাহায্য করতে নিজেই এগিয়ে গেলেন। লেকের পাশে এসে চোখ জুড়িয়ে গেল, কাচের মতো স্বচ্ছ জল। 10 ফুট নিচের পাথরের খণ্ডটিও পরিষ্কার দেখা যাচ্ছে। লেক যত না সুন্দর, পেছনের অরণ্য তার চেয়েও সুন্দর। যে কোনো সুন্দর জিনিসের সঙ্গে খানিকটা বিষণ্ণতা মেশানো থাকে। আমার মন বিষণ্ণ হয়ে গেল। গুলতেকিন বলছে, এত সুন্দর, এত সুন্দর। লেকের কাছাকাছি তাঁবু খাটাবার জায়গা ঠিক করে কিংকং ভদ্রমহিলাকে ধন্যবাদ জানালাম। ভদ্রমহিলা যাবার আগে বলে গেলেন, ক্যাম্পিং এর যাবতীয় জিনিসপত্র নামমাত্র মূল্যে তাদের কাছে ভাড়া পাওয়া যাবে, তবে তারা চেক গ্রহণ করেন না, পেমেন্ট হবে ক্যাশে। সকাল 11টার মতো বাজে। ঝকঝকে রোদ উঠেছে, বাতাসে ঘাসের বিচিত্র গন্ধ, চারদিকে নিঝুম। ফ্লাস্ক ভর্তি করে চা এনেছিলাম। চা শেষ করে প্রবল উৎসাহে তাঁবু খাটাতে লেগে গেলাম। তাঁবুর সঙ্গে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে, কোন খুঁটি কিভাবে পুঁততে হয়, তাঁবুর কোন আংটা কোন খুঁটিতে যাবে, সব পরিষ্কার করে লেখা। কাজটা খুবই সহজ মনে হলো। ঘণ্টাখানেক পার হবার পর বুঝলাম, কাগজপত্রে কাজটা যত সহজ হবে মনে হচ্ছিল, আসলে ততটা সহজ নয়। তাঁবুর একটা দিক যখন কোনো মতে দাঁড়ায়, তখন অন্য দিক ঝুলে পড়ে। সেটা ঠিক করতে যখন যাই, তখন গোটা তাঁবু মাটিতে শুয়ে পড়ে। আমার স্ত্রী এই 2 ঘন্টায় 50 বারের মতো ঘোষণা করল যে আমার মতো অকর্মণ্য মানুষ সে আর দেখেনি। সে হলে নাকি 10 মিনিটের মাথায় তাঁবু ঠিক করে ফেলত। তো আমি তাকে তার প্রতিভা প্রমাণ করার জন্য সুযোগ দিলাম। আরো 1 ঘন্টা নষ্ট হলো। দেখা গেল তাঁবু খাটানোয় তার প্রতিভা আমার মতোই। আমাদের তাঁবু কেমন খাটানো হয়েছে দেখার জন্য ওয়ার্ডেনের স্ত্রী বিকেলের দিকে এলেন এবং বললেন, সামান্য ফিসের বিনিময়ে তাঁবু খাটানোর কাজটা তারা করে দেন। ফি দেয়া হলো এবং চমৎকার তাঁবু তারা খাটিয়ে দিল। দুপুরে আমাদের কিছু খাওয়া হয়নি, খিদায় প্রাণ বের হয়ে যাচ্ছে। বন থেকে কুড়াল দিয়ে কাঠ কেটে এনে আগুনে মাংস ঝলছে খাওয়াই হচ্ছে নিয়ম। কাঠ জোগাড় হলো, কিন্তু কিছুতেই আগুন ধরানো গেল না। কেরোসিন ঢেলে দিলে আগুন জ্বলে ওঠে, খানিকক্ষণ জ্বলে, তারপর আর নেই। আমি ওয়ার্ডেনের স্ত্রীকে, মিসেস সিম্পসন, গিয়ে বললাম, আপনি কি সামান্য ফিসের বিনিময়ে আমাদের চুলাটা ধরিয়ে দেবেন? ভদ্রমহিলা আমার রসিকতায় খুবই বিরক্ত হলেন এবং গম্ভীর গলায় বললেন, কেরোসিন কুকার পাওয়া যায়, তার একটা নিতে পারো। $10 দিয়ে কেরোসিন কুকার ভাড়া করলাম। দুপুরের লাঞ্চ শেষ হলো সন্ধ্যার আগে আগে। আমাদের মতো প্রচুর ক্যাম্প যাত্রী এখানে এসেছে, তবে তারা সবাই চলে গেছে বনের দিকে। জলের দেশের মানুষ বলি আমরা একমাত্র জলের কাছাকাছি আছি। বনের চেয়ে জল আমাকে বেশি আকর্ষণ করে। সন্ধ্যায় নৌকায় খানিকক্ষণ বেড়ালাম। আমেরিকান নিয়ম অনুযায়ী সবার জন্য লাইফ জ্যাকেট ভাড়া করতে হলো। আরো কিছু টাকা পেলেন মিসেস সিম্পসন। নৌকায় থাকতে থাকতে চাঁদ উঠে গেল, বিশাল চাঁদ। পঞ্জিকা দেখে রওনা হয়নি, পাকে চক্রে পূর্ণিমার মধ্যে পড়ে গেছি। হ্রদের নিস্তরঙ্গ জলে চাঁদের ছায়া, দূরে বনরাজি, পাখপাখালি ডাক, অদ্ভুত পরিবেশ। আমি চিরকাল শহরবাসী, কাজেই পুরোপুরি হকচকিয়ে গেলাম। বারবার মনে হচ্ছে, স্বর্গের যেসব বর্ণনা ধর্মগ্রন্থগুলিতে আছে, সেই স্বর্গ কি এর চেয়েও সুন্দর? তাঁবুতে ফিরলাম সন্ধ্যা মেলাবার অনেক পরে। গুলতেকিন রাতের খাবার রাখতে বসল। আমি বড় মেয়েকে সঙ্গে নিয়ে হাঁটতে বের হলাম। সে বলল, এই বনে কি বাঘ আছে?
আমি বললাম, আছে। সে বেশ স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করল, বাঘ আমাদের কখন খেয়ে ফেলবে বাবা? জগতের সত্যগুলি শিশুরা খুব স্বাভাবিকভাবে গ্রহণ করে, কখনোই তেমন বিচলিত হয় না। শিশুদের কাছে আমাদের অনেক কিছু শিখবার আছে। দুর্বাঘাসের চাদরে আদিগন্ত ঢাকা বড় গাছগুলির অধিকাংশের নাম আমি জানি না। উইলি, ওক এবং ইউক্যালিপটাস চিনতে পারছি। চাঁদের আলোয় চেনা গাছগুলোকেও অচেনা লাগছে। এক সময় আমাকে থমকে দাঁড়াতে হলো। যে দৃশ্যটা চোখে পড়ল তার জন্য আমার প্রাচ্য দেশীয় চোখ প্রস্তুত ছিল না। একদল তরুণ তরুণী বনের ভেতর ছোটাছুটি করছে, তাদের গায়ে কাপড়ের কোনো বালাই নেই। আমি শুনেছি আমেরিকানরা গভীর বনে প্রবেশ করার পর সভ্যতার শিকল কাপড় চোপড় খুলে ফেলে, ফিরে যায় আদম এবং হাওয়ার যুগে, প্রকৃতির সঙ্গে একাত্মতা যার নাম। এই দৃশ্য নিজের চোখে কখনো দেখব তা ভাবিনি। দৃশ্যটি আমার কাছে মোটেই অস্বাভাবিক বা অশ্লীল মনে হলো না, বরং মনে হলো এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। আমার মেয়ে বলল, বাবা ওদের কি খুব গরম লাগছে? আমি বললাম, হ্যাঁ, চল আমরা ফিরে যাই। আমি অনেক রাত পর্যন্ত জেগে রইলাম। কত রাত তা জানা হলো না, ঘড়ি দেখতে ইচ্ছে করল না। মেয়ে দুটি তাঁবুতে ঘুমাচ্ছে, আমি আর গুলতেকিন তাঁবুর বাইরে বসে আছি। স্বামী স্ত্রীরা প্রেমিক প্রেমিকার মতো ভালোবাসাবাসির কথা কখনো বলে না। সেই রাতে আমরা বিশ্বের আগের সময়ে কেমন করে যেন ফিরে গেলাম। পাশে বসা তরুণীটিকে অচেনা মনে হতে লাগলো। বারবার মনে হচ্ছিল, এত আনন্দ আছে পৃথিবীতে। ভোরবেলায় সূর্যোদয় দেখা আমার কখনো হয়ে ওঠে না, অথচ আশ্চর্যের ব্যাপার, অনেক রাতে ঘুমোতে যাবার পরেও জেগে উঠলাম সূর্য ওঠার আগে। সূর্যোদয়ের দৃশ্যটি এত সুন্দর কখনো ভাবিনি। আগে জানতাম না সূর্যটাকে ডিমের কুসুমের মতো দেখায়, জানতাম না ভোরবেলায় সূর্য এত বড় থাকে। এই সূর্য আকাশে লাফিয়ে লাফিয়ে ওঠে, তাও জানা ছিল না। সকালের নাস্তা হলো দুধ এবং সিরিয়ালের। নাস্তার পর দলবল নিয়ে মাছ ধরতে বের হলাম। আমেরিকায় বড়শি দিয়ে মাছ ধরতে চাইলে স্টেট গভর্নমেন্টের কাছ থেকে লাইসেন্স করতে হয়। লাইসেন্সের ফি $15। লাইসেন্স করা ছিল, তারপরেও বুড়ি সিমসনকে $5 দিতে হলো। এটা নাকি লেক রক্ষণাবেক্ষণের ফি। বড়শি ফেলে মূর্তির মতো বসে থাকার কাজটি খুব আনন্দদায়ক হবে মনে করার কোনো কারণ নেই। তবু যেহেতু লাইসেন্স করেছি, কাজেই বসে রইলাম। শুনেছিলাম আমেরিকান লেক ভর্তি মাছ, টোপ ফেলতে হয় না, সুতা ফেললেই হয়, সুতা কামড়ে মাছ উঠে আসে। বাস্তবে সেরকম কিছু ঘটল না। আমি পুরো পরিবার নিয়ে মাছ ধরার আশায় ঝাঝা রোদে 3 ঘন্টা কাটিয়ে দিলাম। মাছের দেখা নেই। এক সময় বুড়ি সিমসন এসে উদয় হলেন, গম্ভীর গলায় বললেন, লেকের কোন জায়গায় মাছ টোপ খায় এবং কখন কিভাবে বড়শি ফেলতে হয় সেই বিষয়ে তাদের একটা বুকলেট আছে। সামান্য অর্থের বিনিময়ে তা সংগ্রহ করা যেতে পারে। সমুদ্রে পেতেছি সজ্জা, শিশিরে কি ভয়। কিনলাম বুকলেট এবং সঙ্গে সঙ্গে ফল লাভ। বিশাল এক নর্দার্ন পাইক ধরে ফেললাম। এই আমার জীবনে প্রথম এবং শেষ মৎস্য শিকার। আমার বড় মেয়ে বিস্ময়ে অভিভূত হয়ে বারবার জিজ্ঞেস করতে লাগলো, বাবা এটা কি তিমি মাছ? বাবা আমরা কি একটা তিমি মাছ ধরে ফেলেছি? দুপুরে লাঞ্চ হলো সেই মাছ। ওয়েস্টার্ন ছবির কায়দায় আগুনে ঝলসিয়ে লবণ ছিটিয়ে খাওয়া। অন্য সময় হলে এই মাছ আমি মুখেও দিতে পারতাম না, কিন্তু পরিবেশের কারণে সেই আগুনে ঝলসানো অখাদ্যকেও মনে হলো স্বর্গের কোনো খাবার। লাঞ্চ শেষ হবার আগে একটা দুঃসংবাদ পাওয়া গেল। জানা গেল 9 বছর বয়সী একটি ছেলে দলছুট হয়ে বনে হারিয়ে গেছে। ছেলেটির বাবা মা ভাই বোন হতবুদ্ধি হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। বনে হারিয়ে যাবার ঘটনা নতুন কিছু না। টিভি এবং খবরের কাগজে প্রায় এরকম খবর আসে। গত বছর 19 বছর বয়সী একটা মেয়ে মন্টানার এক বনে হারিয়ে যায়। তাকে উদ্ধার করা হয় 13 দিন পরে। এই 13 দিন সে ব্যাঙ, সাপখোপ, লতাপাতা খেয়ে বেঁচেছিল। কেউ কেউ ইচ্ছে করেই বনে থেকে যায়। 33 দিন পর হারিয়ে যাওয়া এক দম্পতিকে খুঁজে বের করার পর তারা বলেন, নাগরিক সভ্যতায় অতিষ্ঠ হয়ে তারা বনে আশ্রয় নিয়েছেন। তারা ভালোই আছেন, শহরে ফিরতে চান না। 9 বছর বয়সী শিশুটির নিশ্চয়ই এরকম কোনো সমস্যা নেই। সে নিশ্চয়ই আতঙ্কে অস্থির হয়ে আছে। ক্যাম্পে সাজ সাজ রব পড়ে গেল। স্টেট পুলিশকে খবর দেয়া হলো। ঘণ্টা খানেকের মধ্যে 2টি হেলিকপ্টার বনের উপর দিয়ে চক্রাকারে উঠতে লাগলো। হেলিকপ্টার থেকে জানানো হলো বাচ্চাটিকে দেখা যাচ্ছে।
একটা ফাঁকা জায়গায় আছে, নিজের মনে খেলছে, ভয়ের কিছু নেই। বাচ্চাটিকে যখন উদ্ধার করা হলো, সে গম্ভীর গলায় বলল, আমি হারাবো কেন? আমার পকেটে তো কম্পাস আছে। দুদিন থাকবার পরিকল্পনা নিয়ে গিয়েছিলাম, 1 সপ্তাহ থেকে গেলাম। মিসেস সিম্পসন একদিন এসে বললেন, তোমরা আর থেকো না, বেশি দিন থাকলে নেশা ধরে যাবে, আর ফিরে যেতে ইচ্ছা করবে না। এই আমাদেরকে দেখো, বছরের পর বছর এই জায়গায় পড়ে আছি, ঘণ্টাখানেকের জন্য শহরে গেলেও দম বন্ধ হয়ে আসে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। মিসেস সিম্পসন বললেন, 17 বছর আগে আমিও আমার স্বামীর সঙ্গে ক্যাম্পিং এই জায়গায় এসেছিলাম। এতই ভালো লাগলো যে লিজ নিয়ে ক্যাম্পিং স্পট বানালাম। তারপর থেকে এখানেই আছি। বছরে 3টা মাস লোকজনের দেখা পাই, তারপর দুজনে একা একা কাটাই। কষ্ট হয় না? না, বনের অনেক রহস্যময় ব্যাপার আছে। তোমরা যারা 2-1 দিনের জন্য আসো তারা তা ধরতে পারো না, আমরা পারি। পারি বলেই। মিসেস সিম্পসন তার কথা শেষ করলেন না। আমি বললাম, রহস্যময় ব্যাপারগুলো কি? ওইসব তোমরা বিশ্বাস করবে না, ওই প্রসঙ্গ বাদ থাক। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বনের দিকে তাকালেন। রহস্যময় বন হয়তো কানে কানে তাকে কিছু বলল। দেখলাম তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। মিসেস সিম্পসন বললেন, একটা মজার ব্যাপার কি জানো? সমুদ্র মানুষকে আকর্ষণ করে। এত যে সুন্দর সমুদ্র, তার পাশেও 3-4 দিনের বেশি মানুষ থাকতে পারে না। আর বন মানুষকে আকর্ষণ করে, সে মানুষকে চলে যেতে দেয় না, পুরোপুরি গ্রাস করতে চেষ্টা করে। কাজেই তোমরা চলে যাও। আমরা চলে গেলাম। সব মিলিয়ে 7 দিন ছিলাম। মিসেস সিম্পসন 3 দিনের ভাড়া রাখলেন। শান্ত গলায় বললেন, তোমরা 3 দিন থাকতে এসেছিলে, 3 দিনের রেন্টই আমি রেখেছি। বাকি দিনগুলো কাটিয়েছ অতিথি হিসেবে, বনের অতিথি। বন তোমাদেরকে আটকে রেখেছে, কাজেই সেই 4 দিনের ভাড়া রাখার কোনো প্রশ্নই ওঠে না। নামে কিবা আসে যায়। সামার হলিডে শুরু হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সবার মনই এই সময় খানিকটা তরল অবস্থায় থাকে। অত্যন্ত কঠিন অধ্যাপককেও এই সময় নরম এবং আদুরে গলায় কথা বলতে দেখা যায়। আমার অধ্যাপকের নাম জোসেফ এডওয়ার্ড গ্লাস। গ্লাস নামের সার্থকতা বোঝানোর জন্যই হয়তো ভদ্রলোক কাচের মতো কঠিন এবং ধারালো। সামার হলিডের তারল্য তাকে স্পর্শ করেনি। ভোর 6টায় ল্যাবে এসে দেখি সে একটা বিকারের কপার সালফেটের সলিউশন বানিয়ে খুব ঝাঁকাচ্ছে। নর্থ ড্যাকোটা স্টেট ইউনিভার্সিটির প্রচলিত প্রবাদ হচ্ছে, ভোরবেলা গ্লাসের সঙ্গে দেখা হলে সারাটা দিন খারাপ যাবে। গ্লাসকে দেখে মনটা খারাপ হয়ে গেল। প্রবাদের কারণে নয়, মন খারাপ হলো কারণ ব্যাটার আজ থেকে ছুটিতে যাবার কথা। যায়নি যখন তখন বুঝতে হবে এই সামারের ছুটিতে যাবে না। ছুটির 3 মাস আমাকে জ্বালাবে, কারণ জ্বালানোর জন্য দ্বিতীয় ব্যক্তি ল্যাবে নেই, সবাই ছুটি নিয়ে কেটে পড়েছে। আমি প্রফেসরের দিকে তাকিয়ে নিষ্প্রাণ গলায় বললাম, হাই। গ্লাস আনন্দের সবকটা দাঁত বের করে ফেলল। তুমি আছো তাহলে? থ্যাঙ্কস। এসো দুজনে মিলে এই সলিউশনটা ডিফারেন্সিয়াল রিফ্লেকটিভ ইন্ডেক্স বের করে ফেলি। আমি বললাম, এটা সম্ভব না, আমি আমার নিজের কাজ করব। এর মধ্যে আমাকে বিরক্ত না করলেই খুশি হব। বাংলাদেশের পাঠক পাঠিকারা হয়তো আমার জবাব শুনে আটকে উঠেছেন। আমার পিএইচডি গাইড এবং বিশ্ববিদ্যালয় এলাকায় প্রায় ঈশ্বরের মতো ক্ষমতাবান একজন অধ্যাপকের সঙ্গে এই ভাষায় কথা বলা যায় কিনা তা নিয়ে বিতর্কের অবকাশ থাকতে পারে না। তবে আমেরিকান চরিত্র সম্পর্কে যাদের কিছুটা ধারণা আছে তারাই বুঝবেন আমার জবাব হচ্ছে যথাযথ জবাব। প্রফেসর গ্লাস খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে বিরক্ত মুখে বললেন, হামাদ, এটা সামান্য কাজ, 1 ঘন্টাও লাগবে না। আমি বললাম, আমাকে হামাদ ডাকছো কেন? আমার নাম হুমায়ুন আহমেদ। হামাদটা তুমি কোথায় পেলে? নাম নিয়ে তুমি এত যন্ত্রণা করো কেন হামাদ? নামে কি আসে যায়? আমি একজন ওল্ড ম্যান, তোমাকে রিকোয়েস্ট করছি কাজটা করে দিতে, আর তুমি নাম নিয়ে যন্ত্রণা শুরু করলে। আমি ডিফারেন্সিয়াল রিফ্লেকটিভ ইন্ডেক্স বের করে দিলাম। ঝাড়া 5 ঘন্টা লাগলো। কোনো কিছুই হাতের কাছে নেই, সবাই ছুটিতে। নিজেকে ছোটাছুটি করে প্রত্যেকটা জিনিস জোগাড় করতে হয়েছে। প্রফেসর গ্লাস আমার পাশেই চুরুট হাতে বসে খুব সম্ভব আমাকে খুশি রাখবার জন্যই একের পর এক রসিকতা করছে। রসিকতাগুলোর সাধারণ নাম হচ্ছে ডার্টি জোকস, ভয়াবহ ধরনের অশ্লীল। বিকেল 5টায় ল্যাব বন্ধ করে বাসায় ফিরবার আগে গ্লাসের কামরায় উকি দিলাম। গ্লাস হাসি মুখে বলল, কিছু বলবে হামাদ? হ্যাঁ বলবো,
আগেও কয়েকবার বলেছি, আজও বলবো। তোমার নামের উচ্চারণের ব্যাপার তো? হ্যাঁ। উচ্চারণ করতে পারি না বলেই তো একটু এলোমেলো হয়ে যায়। এতে এত রাগ করার কি আছে? আমেরিকানদের জিহ্বা শক্ত। আমেরিকানদের জিহ্বা মোটেই শক্ত নয়। অনেক কঠিন উচ্চারণ এরা অতি সহজেই করে। তোমরা যখন কোনো ফরাসি রেস্টুরেন্টে যাও, তখন খাবারের সেই নামগুলো খুব আগ্রহ করে উচ্চারণ করো না? গ্লাস গম্ভীর চোখে তাকিয়ে রইল, কিছু বলল না। আমি বললাম, এসো আমার সঙ্গে, চেষ্টা করো, বলো হুমায়ুন। গ্লাস বলল, হেমেন। আমি বললাম, হলো না, আবার বলো হুমায়ুন। হুমায়ুন। গ্লাস বলল, মায়ান। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আমেরিকায় পা দেবার পর থেকে যে জিনিসটি আমাকে পীড়া দিচ্ছে সেটি হচ্ছে এরা শুদ্ধভাবে বিদেশিদের নাম বলতে চায় না। ভেঙে চুরে এমন করে যে রাগে গা জ্বলে যায়। মোরহেড স্টেট ইউনিভার্সিটির মিজানুল হককে বলে হাকু। হাকু বলতে পারলে হক বলতে অসুবিধা কোথায়? অন্য বিদেশিরা এই ব্যাপারটি কিভাবে নেয় আমি জানি না, আমার অসহ্য বোধ হয়। চাইনিজ ছাত্রদের দেখেছি এই ব্যাপারে খুবই উদার। তারা আমেরিকানদের উচ্চারণ সাহায্য করার জন্য নিজেদের চাইনিজ নাম পাল্টে পড়াশোনার সময়টার জন্য একটা আমেরিকান নাম নিয়ে নেয়। যার নাম চ্যাংয়েন, সে হয়তো খণ্ডকালীন একটা নাম নিল মিস্টার ব্রাউন। দীর্ঘ 4 বছরের জীবনে সবাই তাকে মিস্টার ব্রাউন ডাকবে, যদিও তার আসল নাম চ্যাংয়েন। হংকং এর চাইনিজগুলো এই কাজটি কেন করে কে জানে। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, সে দার্শনিকের মতো বলল, ভুল উচ্চারণে আসল নাম বলার চেয়ে শুদ্ধ উচ্চারণে নকল নাম বলা ভালো নয়? তাছাড়া নাম আমেরিকানদের কাছে মোটেই গুরুত্বপূর্ণ নয়। এটা হচ্ছে ফাজিলের দেশ। নামের মধ্যে এরা ফাজলামি করে, তাই না? নাম নিয়ে এরা যথেষ্ট ফাজলামি করে, সে সম্পর্কে সন্দেহের কারণ নেই। এরা পশুর নামে নাম রাখে, যেমন মিস্টার ফক্স, মিস্টার লায়ন, মিস্টার ল্যাম্ব। এরা কীট পতঙ্গের নামে নাম রাখে, মিস্টার বেটল, গুবরে পোকা। একটা নাম পেয়েছিলাম যার বাংলা মানে ষাঁড়ের গোবর, মিস্টার বুলডাং জুনিয়র। অবশ্য বাংলা ভাষাতেও খেদা, গ্যাদা এসব নাম রাখা হয়, তবে সেসব নাম নিয়ে আমরা বড়াই করি না, আমেরিকানরা করে। আমি আমার একজন আন্ডার গ্রাজুয়েট ছাত্র পেয়েছিলাম, সে খুব বড়াই করে বলল, আমার নাম ব্যাগ বাইসন, বাইসনের পাছা। ধরাকে সরা জ্ঞান করার একটা প্রবণতা আমেরিকানদের আছে। ঢাকা শহরে একবার এক আমেরিকানকে খালি গায়ে হাফ প্যান্ট পরা অবস্থায় গাড়ি চালিয়ে যেতে দেখেছি। গাড়িতে একজন বাঙালি তরুণী, 2 জন বাঙালি যুবক। আমি জানি না, তবে আমার বিশ্বাস আমেরিকানটির খালি গায়ে গাড়ি চালানোর যুক্তি বোধহয় দেশের গরম। আমাদের প্রাচ্য দেশীয় সভ্যতায় এই আচরণ গ্রহণযোগ্য নয়। এটা তারা জেনেও এই কাজ করে। ভাবটা এমন, আমরা কোনো কিছুই পরোয়া করি না। এরা যখন আমাদের দেশে আসবে তখন আমাদের আচার আচরণকে সম্মান করবে, এটা আমরা আশা করব। তারা যখন তা করবে না, তখন তাদের মনে করিয়ে দেব যে তারা যেটা করছে সেটা গ্রহণযোগ্য নয়। আমরা প্রায় কখনোই তা করি না। সাদা চামড়া দেখলে এখনো আমাদের হুঁশ থাকে না। যাক, পুরনো প্রসঙ্গে ফিরে যাই। আমি যে খুব একজন বিপ্লবী ধরনের ছেলে তা নয়। বড় বড় অন্যায় দেখি, কিন্তু তেমন কোনো সাড়া শব্দ করি না। সবসময় মনে হয় প্রতিবাদ অন্যরা করবে, আমার ঝামেলায় যাবার দরকার নেই। তবু বিকৃত উচ্চারণে বিদেশিদের নাম বলাটা কেন জানি শুরু থেকেই সহ্য হলো না। একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করলাম, যাতে আমেরিকানরা শুদ্ধ নামে ডাকার একটা চেষ্টা করে। বিশ্ববিদ্যালয়ের খবর কাগজে চিঠি লিখলাম। আমার যুক্তি, আমেরিকানরা ইচ্ছা করে বিদেশিদের ভুল উচ্চারণে ডাকে। উদাহরণ হচ্ছে, শিলা নামটা সঠিক উচ্চারণ না করতে পারার কোনোই কারণ নেই। এর কাছাকাছি নাম তাদের আছে, কিন্তু যেই তারা দেখবে নামটা একজন বিদেশির, অমনি তারা উচ্চারণ করবে শেইল। এর মানে কি? 7 বছর ছিলাম আমেরিকায়। এই 7 বছরে অনেক চেষ্টা করলাম ওদের দিয়ে শুদ্ধভাবে আমার নামটা বলাতে, পারলাম না। ফল হলো এই যে বিশ্ববিদ্যালয় এলাকায় রটে গেল, হামাম নামের এই ছেলের মাথায় খানিকটা গন্ডগোল আছে, তবে ছেলে ভালো। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসছি। আমার দেশে ফিরে আসা উপলক্ষে প্রফেসর গ্লাস তার বাড়িতে একটা পার্টি দিলেন। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, এই পার্টিতে প্রথমবারের মতো সে শুদ্ধ উচ্চারণ করল। আমার দীর্ঘদিনের আন্দোলনের সুন্দর পরিণতি। আমার ভালো লাগার কথা, আনন্দিত হবার কথা, কেন জানি ভালো লাগলো না। গ্লাস গাড়িতে করে আমাকে পৌঁছে দিচ্ছে। আমি বললাম, এই তো সুন্দর করে তুমি আমার নাম বলতে পারছো, আগে কেন বলতে পারতে না? গ্লাস খানিকক্ষণ চুপ করে থেকে বলল, বিদেশিদের আমরা একটু আলাদা করে দেখি। আমরা তাদের রহস্যময়তা ভাঙতে চাই না,
তাদের অন্যরকম করে ডাকি, অন্য কিছু না। অধ্যাপক গ্লাসের কথা কতটুকু সত্যি আমি জানি না। সে যেভাবে ব্যাপারটাকে দেখেছে অন্যরাও সেভাবে দেখছে কিনা তাও জানি না। গ্লাসের কথা আমার ভালোই লাগলো। আমি হাসি মুখে বললাম, তুমি আমাকে তোমার মতো করেই ডাকো। বিদায় নিয়ে যাবার ঠিক আগ মুহূর্তে গ্লাস বলল, হামান, ভালো থেকো এবং আগলি আমেরিকানদের কথা মনে রেখো। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের স্মৃতিকথা হোটেল গ্রেভারিন, আজ তৃতীয় এবং শেষ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।